আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কিছুতেই ভরসা রাখতে পারছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 12ই ফেব্রুয়ারিতে সত্যি নির্বাচনটি হতে দেবেন, এবং সে কারণেই সার্জিও বোর যেমন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলের যে বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্প নিয়োগ করেছেন, এবং নয়াদিল্লিতে যিনি মার্কিন রাষ্ট্রদূত, সেই সার্জিও বোর শুধুমাত্র যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর সারা দেশে ভয়াবহ বিশৃঙ্খলা অবস্থা, দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারার ঘটনার পর ফোন করে জানতে চেয়েছিলেন যে নির্বাচনটা তিনি করতে পারবেন কিনা 12ই ফেব্রুয়ারি, তাই নয়, খলিলুর রহমানকে যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে, পল কাপুর, সার্জিও গোর, এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন, সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি। কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন, তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত। এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা, যে উদ্বেগ, সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা। ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ইউনূস সরকার যে ধরনের উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন, বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে, যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও। এসব কারণে এখন নির্বাচনের যখন আর 1 মাসও সময় বাকি নাই, ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠিয়েছেন। সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান, এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ পেতে। ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই 2 ব্যক্তিকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেটাও মার্কিন দূতাবাসের, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে, এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, তারা সরাসরি জিজ্ঞেস করেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা, এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে, যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে, তাতে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস 12 তারিখ নির্বাচনটা করতে পারবেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ভোট 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, পরেও নয়, এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি
ছড়ানোর চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ। তার মানে মার্কিন প্রশাসনের এমন কি সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে বলেছেন, কে কি বলল তা বিবেচ্য নয়, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর একদিন আগে বা পরে নয়। তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম, যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন, যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হচ্ছে যে কে কি বলল ব্যাপার নয়, বিশ্বাস করুন আমি সার্জিও বোরকেও সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে, তার প্রমাণ যে দুজন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা যায় কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ভেবে দেখেন, এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন সিনিয়র দুজন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই। তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়েই। কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিত দোভালের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো, তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে, বাংলাদেশের পরিবেশটা স্থিতিশীল করা যাবে না, একটা ইসলামী উগ্রপন্থার বিকাশ হবে, সেই উদ্বেগ তখন জানিয়েছিল। সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের 5 দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল। এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে, আর নির্বাচন যদি কোনো কারণে দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায়, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনূস সরকারকে, তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনূস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে। এবং এ কাজ যে তারা নির্বাচিত সরকারের উপর রেখে দিতে চাইছে না, তার প্রমাণ যে এ সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল। এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন, যে দুজন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে, আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্র্যাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এয়ারফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন, আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন, তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর, নাগরিক অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায়। এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ, বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন, তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন। তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি, তিনি মোর্স এইচ ট্যান, তিনি ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস, আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস, তার একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তিনি নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক, তিনিও আইনের মানুষ এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন। শুধু তাই নয়,
তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন। তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনূস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, মানে সত্য এবং পুনর্মিলন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে পারস্পরিক এক রকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দূতকে পাঠিয়ে দিয়েছেন, ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনূসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন। কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনূসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সাড়া মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি, কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাব নিয়ে, এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে, দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনূসের সঙ্গেই কথা বলবে। ডক্টর ইউনূস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস বা সরকারি বার্তা সংস্থা মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না, কাজে এখনো সে সময় আসেনি। এ ধরনের মানে বাক্য, বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই। কারণ আপনাদের মনে থাকবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে, তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি, এমনকি শেখ হাসিনার আমলেও, এবং আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি, কাজেই আমরা এই ব্যাপারটা দেখব। কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি, এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না। মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন বিরাট লটবহর নিয়ে, তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস, রাজা চার্লস ডক্টর মোহাম্মদ ইউনূসের এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে। পরে বিবিসি লিখলো ডক্টর মোহাম্মদ ইউনূসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি। আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার নেতা, এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান ভুক্ত করে নেবেন। মাহাথির মোহাম্মদকে সাংবাদিকে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন। এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন, সিনিয়র যে দুই দূত, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্টকে, অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে। কাজেই বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন, তাহলে তার যে তিনি 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই, সেটার কি হবে? কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন, সেগুলোর কি হবে? কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে? সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং তিনি সেগুলোর হয়তোবা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে। এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে, কিন্তু সেগুলো জানা যায় না বটে। তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসেনকে, যিনি 15 তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল। সেই ব্রেন ক্রিস্টেনসেন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন
পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের উপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে, সেই খবরটা আগে থেকেই ছিল। কারণ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ, তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টা দেখছে। কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে, এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফই, মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। আর এদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে, সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয়, গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে। না খেয়ে সেই অবস্থায় যমুনায় চলে এলেন এবং এসে দেখেন সেখানে একজন উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা উপস্থিত হয়েছেন। তিনি এসেছেন মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে এবং তিনি একটি মিটিংয়ের সিডি নিয়ে এসেছেন। আপনারা শুনেছেন এই গতকাল এবং পরশু আলোচনা হচ্ছে যে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনাপ্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে। সেই মিটিংয়ের একটি ভিডিও কপি তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে। এই আলোচনাটা কি হয়েছে এটা আপনারা ইতিমধ্যেই অনেকখানি জেনে গেছেন। সেখানে মোদ্দা কথায় বলা হয়েছে যে আর্মি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। তারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হলে তারা সর্বরকমের সহযোগিতা করবে। যদি তার ব্যত্যয় ঘটে, যদি কোনো বিতর্কিত নির্বাচন হয়, যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে আর্মি সেই নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে না। এটি নিয়ে জেনারেলরা সেনাপ্রধানের সাথে আলোচনা করেছে। এই আলোচনারই একটা ভিডিও কপি গতকাল যমুনায় হ্যান্ডওভার করা হয়েছে এবং গতকাল আপনারা আরো দেখেছেন যে একটা মিটিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বলেছেন যে মাঠ পর্যায় থেকে যে 50% আর্মি উইথড্র করা হয়েছে, এই 50% যেন উইথড্র না করা হয়, এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের সাথে নেগোশিয়েট করছেন। এবং তিনি সেই কথাটি বলেছেন যে 50% 1 নভেম্বর থেকে ব্যারাকে ফিরে গেছে, তারা ফিরে গেছে এবং সেটা সত্যি, সেটা গুজব নয়। তো এই বাস্তবতায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তিনি তো আমি বারবার বলেছি, তিনি তো আসলে জামাতপন্থী একজন অফিসার, যেটা একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তার কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে না। বাট ওয়াকার বিলংস টু জামাত, একদম সে শপথ গ্রহণ করা একজন সদস্য, শিবিরের সে সদস্য ছিল। তার যে ষড়যন্ত্র ছিল যে সেনা বাহিনীকে দুর্বল করে ইরানের স্টাইলে একটা রিপাবলিক গার্ড, ইসলামিক রিপাবলিক গার্ড গড়ে তোলা, সেই জায়গাটার বিরুদ্ধে আমার মনে হয় যে একটা বড় রকমের বাধা সৃষ্টি করেছে। সাধারণ আর্মিরা এখন আর ভাড়া খাটতে চায় না কারো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তারা বারবার বলতেছে যে আর্মি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ইট শুড রিমেইন নিউট্রাল অ্যান্ড প্রফেশনাল। সবাই এই আর্মির ঘাড়ে বন্দুক রেখে যার যার দান্দা বাস্তবায়িত করে, দিনের শেষে গালিটা আর্মিকেই খেতে। সুতরাং আর্মি অফিসারে এবার জোট বেঁধেছে এবং বিশেষ করে যাদের ওয়াকার মনে করতো তার পক্ষের লোক, যাদের পাকিস্তানে পাঠাতো, মনে করা হতো জামাতির ধ্যান ধারণার, তারাই এবার একটা স্ট্যান্ড নিয়েছে আর্মির পক্ষ থেকে যে আর্মি দেশের স্বার্থে কাজ করবে এবং একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য কাজ করবে। তো এই অবস্থায় আমাদের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, তিনি দুপুরে সেদিন আর খেতে পারেনি, বাসায় গিয়ে তিনি দুপুরের খাবার খেয়েছেন। ততক্ষণে তার প্রিয় শিং মাছ, সেটা
অনেকখানি মানে সেই ফ্রেশনেসটা আর ছিল না। এই বয়সে দেশের জন্য কি কষ্টই নাই করছেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। আমেরিকার মতো একটি রাষ্ট্র বাংলাদেশের অভিবাসন স্থগিত করে দিয়েছে, অর্থাৎ আপাতত বন্ধ। ভবিষ্যতে খুলবে কিনা, ডোনাল্ড ট্রাম্পের যে 3 বছর সময়, এই 3 বছর সময়ের মধ্যে খুলবে কিনা সেটা সন্দেহ আছে। তাহলে দেখেন যে বাংলাদেশের মানুষ ডিবির জন্য কি পরিমাণে পাগল ছিল সারা বাংলার মানুষ, সেটা আপনারা জানেন। এখন যদি বাংলাদেশের অভিবাসন বন্ধ থাকে, ডিবি আর OP1 এইসব দিয়ে তো আর কাজ হবে না। বাংলাদেশের মানুষ যারা আমেরিকাতে সেটেল হন, তারা তাদের মাতা পিতাকে নিতে পারেন, তাদের ভাই নিতে পারেন, বোনও নিতে পারেন। অর্থাৎ একটা দূরবর্তী সময়ে আস্তে আস্তে ফ্যামিলি রিইউনিয়ন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে 75টি রাষ্ট্রের সাথে বাংলাদেশকেও জুড়ে দিলেন। পৃথিবীর অনেক দেশ আছে যাদের জনসংখ্যা বাংলাদেশের একটি থানা বা একটা উপজেলা বা একটা ডিস্ট্রিক্টের সমান। এইরকম অন্তত 40টি দেশকে নিষিদ্ধ করেছে। কিন্তু ওগুলো বাদ দিলে বড় দেশ যেগুলো আছে সেগুলোর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান। কিন্তু ভারতকে এবং শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ ভারতের এবং শ্রীলঙ্কার মানুষের অভিবাসন এখনো কন্টিনিউ হবে। তাহলে বাংলাদেশ আমেরিকাতে নিষিদ্ধ হওয়ার পর শুধু কি আমেরিকাতে, আমি নিজে ব্যক্তিগতভাবে ইমিগ্রেশনের সাথে জড়িত, অর্থাৎ ইমিগ্রেশন আইন সম্পর্কে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন সভায়, সেমিনারে, টেলিভিশনে কথা বলে থাকি এবং ব্যক্তিগত জীবনে ইমিগ্রেশন লয়ার হিসেবে আমি প্র্যাকটিস করি। তাহলে আপনি এখন বোঝেন যে এটা আমার প্রফেশন। এই সম্পর্কে আমার একটা ধারণা আছে। বাংলাদেশ থেকে প্রতি বছর ব্রিটেনে, আমি যেখানে থাকি, যে দেশে থাকি ব্রিটেন, সেই ব্রিটেনে যে পরিমাণে মানুষকে ভিসা দেওয়া হতো সেটার পরিমাণ গত 1.5 বছরে প্রায় 50 থেকে 60 ভাগ কমে গেছে। অর্থাৎ ব্রিটেনে স্টুডেন্ট হিসেবে ওয়ার্ক পারমিটে যারা আসতো তাদের পরিমাণ প্রায় 50 থেকে 60 ভাগ কমে গেছে এবং আগামী 1 বছরে এটা 80 ভাগ কমে যাবে। টোটাল 20 ভাগ থাকবে আর 80 ভাগে বন্ধ হয়ে যাবে। বিভিন্ন ইউনিভার্সিটি এখন বাংলাদেশ থেকে ছাত্র নেওয়া বন্ধ করে দিয়েছে। তারা তার বিকল্প হিসেবে চায়না থেকে ছাত্র আনতে চাচ্ছে, তারা তার বিকল্প হিসেবে জাপান, আরবের রাষ্ট্র, আফ্রিকা, ব্রাজিল তারা খুঁজছে। তাহলে এখন বাংলাদেশের যে পথ, মিডল ইস্টে শ্রমিক যারা যেত, দুবাই এখন ভিসা দেওয়া বন্ধ রেখেছে। কাতারেও বাংলাদেশের ভিসা খুবই কম হচ্ছে। বাহরাইন ছোট্ট একটি দেশ, একটি উপদ্বীপ, সেখানে কিছু লোক আছে। বাংলাদেশ মূলত পুরা বিশ্ব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুটি কারণ। একটি কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, আর একটি কারণ হচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের মানুষের চিন্তায় এবং চেতনায় নীতি, নৈতিকতা, সততা, ন্যায়বোধ এবং কমিটমেন্ট আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? একটি সমাজ যখন ন্যায় বিচার থাকে না, একটি সমাজে যখন রুল অফ ল থাকে না, একটি সমাজে যখন টাগ অফ ওয়ারের মধ্যে থাকে, তখন রাষ্ট্রের জনগণের মনোজগতে এক ধরনের বৈকল্য সৃষ্টি হয়। এই বৈকল্যের ফলে এই জাতির সন্তানরা কোনো জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে অক্ষম। আমরা দেখলেন না যে পৃথিবীর বড় বড় জায়গা থেকে ডক্টরেট ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, নোবেল প্রাইজ নিয়ে এসে বাংলাদেশটাকে টুকরো টুকরো করে ফেলছে। কিভাবে? ভৌগোলিকভাবে নয়, বাংলাদেশের মানুষকে ডিভিশন করতে করতে একটা ডিভিশনের মানুষ এখন আরেকটা ডিভিশনের মানুষকে জবই করতেও ভয় করছে না। মানুষের বাড়িঘর একজন আরেকজনের বাড়িঘর দখল করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, রাস্তায়। কালকে দেখলাম বিএনপির ছাত্র দলের লোকেরা কোর্টে, আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ বলে, আওয়ামী লীগ বলে একটা লোককে তুলে নেওয়ার চেষ্টা করেছে। লয়াররা গিয়ে সেটা স্টপ করেছে। প্রথম আলোর মতো পত্রিকা, যেই পত্রিকাটি বাংলাদেশের শীর্ষে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে এর চাইতে
বেশি জনসম্পৃক্ত, এর চাইতে বেশি কাটতি আর কোনো পত্রিকার ছিল না। ডেইলি স্টার, আন্তর্জাতিক মিডিয়ার মুখপাত্র, সেই দুটি পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হলো। 28 জন সাংবাদিক সেখানে অবরুদ্ধ হয়েছিল, তাদেরকে উদ্ধার করার কোনো লোকও ছিল না। এবং যারা এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, যে হত্যাযোগ্য যারা চালাতে চেয়েছে এবং যারা এটা পোড়াইতে চেয়েছে, পুড়িয়েছে, তারা কিন্তু 1-2 মাস 4 মাস আগে সেখানে জেহাপত দিয়েছিল, গরু জবাই করেছিল, বলতে চেয়েছিল যে এটা হিন্দু পত্রিকা, এই হিন্দু পত্রিকার সামনে গরু জবাই করিয়া তাদেরকে মুসলমান বানাবে। তাহলে এদের কিন্তু চিহ্নিত মানুষ। এখন এই বাংলাদেশে এই যে এগুলো চলছে, এর ফলে বাংলাদেশের যে গড়ে ওঠা তরুণ সমাজ, যুব সমাজ, তারা অবক্ষয়ে নিমজ্জিত হয়ে গেছে। দেখেন, যেই ছেলেটি জুলাই মাসে আন্দোলন করার সময় এই চিপচিপে ছিল, সেই ছেলেটি এখন শুয়োরের মতো মোটা হয়ে গেছে। এর কারণটা কি? 2 বছরে না, 1.5 বছর সময়ে এত মোটা হয়ে যাওয়া। যেই ছেলেটি টেলিভিশনে এসে বলেছিল যে গ্রামে সবচাইতে ভাঙা গড়টি আমাদের, 6 মাস 7 মাস যেতে যেতে সেই ছেলেটি কোটি টাকার গাড়ি চালায়, সেই ছেলেটির বাড়িটি দেনাদেন দোতলা বাড়ি হয়ে যায়। সেই ছেলে এখন টেলিভিশনে এসে বলে এই গ্রামে আমাদের বাড়িটি 3 একর জায়গার উপরে, আমাদের বাড়ির ভিতরেই 3টি পুকুর আছে। খোঁজ নিয়ে দেখেন অন্য মানুষের পুকুরও দখল করে ফেলছে, বাড়িও দখল করে ফেলছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন টুপি দিয়ে দিয়া করে, কিন্তু আন্দোলনের সময় কিন্তু আপনি তার মাথায় টুপি দেখেন নাই, এখন কিন্তু নতুন সাচ্চা মুসলমান হয়ে গেছে। এ নাহিদ ইসলাম দেখেন না, টুপি একটা মাথায় দিয়ে দিয়া করে, এটা কিন্তু আন্দোলনের সময় ছিল না। কেন? এই যে পরিবর্তনটা, শরীরের পরিবর্তন, ওয়েস্টিনে যায় খাওয়া, মন্ত্রী হওয়া, এই যে তাদের জীবন ধরনে যে আপনাকে একটা সুস্থতার দিকে, সমাজ বদলের দিকে নিয়ে যাবে, বদলটা কোন দিকে গেছে বুঝছেন তো? এর ফলে তাদের সাথে যারা আন্দোলন করেছে, বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্র ছিল, তাদের মনোজগতে একটা পাস্টেশন শুরু হয়েছে। কারণ বেশিরভাগ ছাত্রই তো কোনো জব পাচ্ছে না, বেশিরভাগ ছাত্রের কোনো আয় নেই। এখন তারা কি করবে? তারা চুরি করবে, তারা কি করবে? ডাকাতি করবে। এই যে মনে করেন আপনি জুলাই মাসে যারা আন্দোলন করেছে, তাদেরকে আপনি কি দিবেন? ইনডেমনিটি দিবেন, তাদেরকে ইনডেমনিটি দিবেন, তাদের যেন বিচার না হয়। তখন ইনডেমনিটিটি কি? সারা জীবন সন্ত্রাস করার সার্টিফিকেট। এই যে সাম্প্রতিক একটা মেয়ে কি করলো? চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো, কোর্ট তাকে 5 দিনের রিমান্ড দিল, সেখান থেকে তাকে দায় মুক্তি দিয়ে নিয়ে গেল আসিফ নজরুল। তাহলে তার মানেটা কি দাঁড়াচ্ছে? জুলাই মাসে যেসব লোক আন্দোলন করছে, তারা এখনো যদি ধর্ষণ করে, চুরি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, অগ্নিসংযোগ করে, তার বিচার হবে না? মানে রাষ্ট্রে আপনি কি এস্টাবলিশ করতে যাচ্ছেন? এর ফলে আপনার মানুষের ভ্যালু কমে যাচ্ছে। এই মানুষ এখন সৌদি আরব নিয়েও কাজ করাতে রাজি না, দুবাইও কাজ করাতে রাজি না, ব্রিটেনও তাদেরকে দিয়ে কাজ করাতে রাজি না, আমেরিকাও কাজ করাতে রাজি না। মানে আপনার প্রোডাক্ট যখন পচে যায়, পচা প্রোডাক্ট দিয়ে, পচা মাল দিয়ে কেউ লাভও করতে পারে না, ব্যবসাও করতে পারে না। বাংলাদেশের প্রোডাক্ট, বাংলাদেশটি এখন একটি বিধ্বস্ত নগরী। এই বিধ্বস্ত, এই বিপর্যস্ত, এই নোংরা, এই ভেঙে পড়া, এই অসভ্য, অসভ্যটা কেন বললাম? রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। রুল অফ ল এর মূল কথা হচ্ছে কেউ যদি অপরাধ করে, সেই অপরাধের বিচার হবে। আপনি দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল 1975 সালে। এই 75 সাল থেকে 1996 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা সদর্পে বাংলাদেশে অ্যামনেস্টি নিয়ে ঘুরিয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের বিচার শুরু হয়। আওয়ামী লীগের এমন একটা দাপট তৈরি হয়েছিল, যখন তারা চাইলে এই খুনিদেরকে রাস্তায় ধরে জবাই করে দিতে পারত। কিন্তু শেখ হাসিনা তো সে পথে হাঁটেননি। কেন হাঁটেননি? কারণ তিনি বিশ্বাস করেছেন যে বিচার হবে রুল অফ লতে। হ্যাঁ, বাংলাদেশের বিচারের মান
অন্য 10টা কেইসে যেরকম ছিল এইটাও সেরকম। সুতরাং বিচারের আওতায় কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে কি হচ্ছে, মানুষকে রাস্তায় ধরে হত্যা করা হচ্ছে। 32 নম্বরে আপনি আগুন দিচ্ছেন, মন্ত্রীর বাড়িতে আগুন দিচ্ছেন, অমুকের বাড়িতে আগুন দিচ্ছেন, তমুকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে ফেলছেন। গাজী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মূল ভবনে আগুন দিয়ে 185 জন লোককে হত্যা করেছেন। কোনো পত্রিকায় নিউজ পর্যন্ত দিতে পারে নাই। তার মানে রাষ্ট্রটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? একটা মগের মূল্যকে নিয়ে যাচ্ছেন, যেখানে সেখানে মব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তার ছাত্ররা পিটাচ্ছে। কারা? শিবির। চিটাগংও পিটালো, ঢাকা